ওয়াশিংটন ডিসি থেকে সরাসরি আমাকে যুক্ত করার জন্য। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যেখানে ব্রিফিং হয় প্রতিনিয়ত, সেই ব্রিফিং থেকে বের হলেই যে লবি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সকল দেশের, যে সকল দেশের সাথে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটিক টাই রয়েছে, সে সকল দেশের পতাকা এবং বাংলাদেশের পতাকা এখানে রয়েছে। আমাকে এইভাবে আজকে সংযুক্ত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবসময় বাংলাদেশের যে কারেন্ট পরিস্থিতি আছে, কারেন্ট চ্যালেঞ্জেস গুলো আছে, সেগুলোকে সুন্দর সমাধানের জন্য সঠিক জায়গায় আমাদেরকে উপস্থাপন করছেন, এবং সে ধারাতেই আজকে ডিপার্টমেন্টের লাইভ প্রেস ব্রিফিং এ আপনার গুলো আমি একটু প্রেস এক্সপ্রেস টিমকে অনুরোধ করব, আমাদের ইউএস ব্যুরো চিফ এবং স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট দোস্তগি জাহাঙ্গীর ভাইয়ের করা যে প্রশ্ন এবং তার উত্তরে যে আলোচনা হয়েছে সেই ভিডিওটি একটু প্লে করার জন্য। Chief Volker Turk concerned about the banning of political parties in Bangladesh. Also, Human Rights Watch has accused the Yunus-led interim government for arbitrarily targeting Awami League supporters. Does the US consider this violation of democratic principle and condemn these actions? Obviously, when it comes to let's say, a White House reaction to what is occurring in another country, I would suggest you contact the White House. But for when it comes to Secretary of State and the State Department, let's take that back and we'll get an answer for you in that regard. But what I can tell you about Bangladesh is that Deputy Secretary Landau met with Bangladesh National Security Advisor Rahman yesterday, I should say Wednesday, and discussed the interim government's efforts ahead of the national elections. They discussed the U.S.-Bangladesh relationship, including expanding trade and commercial ties. The United States is committed to working with Bangladesh to promote peace and stability in the region. And I have a second short question. Right. What is the State Department response to the alleged fabricated charges against Prime Minister Sheikh Hasina, the rise of mob killing and violence, and the imprisonment of individuals like 100 journalists without trial under this interim government? Will you condemn this and ask them to we will prison? take that back and I'll get you an answer as soon as we can get one for you. Yes, sir, in the middle. দোস্তগি জাহাঙ্গীর ভাই, আপনার কাছে একটু ফিরে যেতে চাই যে প্রথম প্রশ্নটি যদি আপনি আপনার জায়গা থেকে একটু বিশ্লেষণ করতেন। আমার প্রথম প্রশ্নটা আমি আবার আপনাদের সকলের জন্য পড়ে শোনাচ্ছি। সেটা হলো, আমি জিজ্ঞেস করেছিলাম, গিভেন ইউএন হিউম্যান রাইটস কমিশনার চিফ ভলকার তুর্ক concern over the banning of political parties in Bangladesh. Does the US consider this violation of democratic principle? যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক, যিনি এক সময় বলেছিলেন বিবিসির সাংবাদিকদের ইন্টারভিউয়ে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বা আর্মিকে উনি ফোন করেছিলেন যাতে একটি নির্বাচিত সরকারের বিপক্ষে পক্ষে তারা না দাঁড়ায়, তাহলে তাদের শান্তি বাহিনীতে তাদের কাজ বিঘ্ন হবে, এবং সেটা বাংলাদেশের সেনাবাহিনী ঘটিয়েছে। সেই একই ব্যক্তি এখন বলছেন যে বাংলাদেশে যে আইন করে যা রাজনৈতিক পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, এটাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সেই নিয়ে আমি যুক্তরাষ্ট্রকে জিজ্ঞেস করি যে এটা কি তারা কনসিডার করে কিনা ভায়োলেশন অফ ডেমোক্রেটিক প্রিন্সিপাল ইন বাংলাদেশ। উত্তরে উনি যেটা বলেছেন সেটা খুব ডিপ্লোম্যাটিক। উনি বলেছেন যে আমি এই বিষয়টা আশা করি আপনি এই বিষয়টা বাংলাদেশ সম্বন্ধে উত্তরটা আশা করছে তারা, এবং স্টেট ডিপার্টমেন্টও আশা করছে হোয়াইট হাউস দিবে, এবং আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যাতে এই প্রশ্নটা নিয়ে হোয়াইট হাউসে যাই, যেটা আমি অবশ্যই করি এবং করব। কিন্তু সেই সাথে তিনি আরেকটি সংযুক্ত করে দিয়েছেন যে গত 3 দিন আগে বাংলাদেশের যে নিরাপত্তা তথা কথিত বলবো নিরাপত্তা উপদেষ্টা, তিনি এখানে এসেছিলেন ফটো সেশন করতে। এখানকার যিনি যাকে বলা হয় উপ পররাষ্ট্রমন্ত্রী, ওনার সাথে উনি দেখা করেছেন, এবং দেখা করে যে কাজটা
পোস্ট উনি করেছেন সেটা হলো যে একটা ফটো সেশন করে সে দেখিয়েছেন, কিন্তু তার উত্তরে উনি আমাদের প্রেস ব্রিফিং এ যেটা বলেছেন যে বাংলাদেশের সাথে বাণিজ্য এবং তাদের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে তারা কাজ করবে বলে সেখানে আলাপ হয়েছে। কিন্তু সেই সাথে উনি আরেকটা বিষয় যুক্ত করেছে দিয়েছেন, সেটা হলো যে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত বিষয়েও আমেরিকা লক্ষ্য রাখছে, তাদের লক্ষ্য সেই বিষয়েও তাদের নজর রয়েছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মানে স্টেটমেন্টটা আমার কাছে মনে হয় একটু কন্ট্রাডিক্টরি। ধরেন একই সাথে তারা নির্বাচন এবং ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতেছে, আবার আপনাকে আওয়ামী লীগের প্রশ্নে আপনাকে হোয়াইট হাউসে ফিরে যেতে বলতেছে। হ্যাঁ, তো এটা মানে আপনি কি মনে করেন আপনি এই বিষয়টাতে? আমার প্রথম প্রশ্নের দুইটি অংশ দেয়া, তারপরে দ্বিতীয় একটি প্রশ্ন ছিল, কিন্তু প্রথম অংশটুকু নিয়ে যেটা বললাম আর দ্বিতীয় অংশটুকু বলি। দ্বিতীয় অংশটুকু ছিল যে হিউম্যান রাইটস ওয়াচ, একটা হলো ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন, আর একটা হলো গত 15 দিন আগে হিউম্যান রাইটস ওয়াচ অলসো অ্যাকিউজড এ ইউনুস লেড ইন্টারিম গভর্নমেন্ট অফ আরবিট্রারিলি টার্গেটিং আওয়ামী লীগ সাপোর্টার্স। এই হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু তারা বলেছে তাদের প্রতিবেদনে যে ইচ্ছা করে, মানে লক্ষ্য করে, মানে মেটিকুলাসলি ডিজাইন করে বা পরিকল্পনা করে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে টার্গেট করে অত্যাচার করা হচ্ছে, এটা কিন্তু তাদের প্রতিবেদনে বলা হয়েছিল। সেটাকে আমি উল্লেখ করে ওনাকে মিস টেমিকে আমি জিজ্ঞেস করেছিলাম আজকে, ডাজ দ্য ইউএস কন্ডেম দিস অ্যাকশন? আপনারা কি এই অ্যাকশনকে কন্ডেম করেন কিনা? এই বিষয়ে উনি হোয়াইট হাউসে আমাকে ফেরত যেতে বলেননি। এই বিষয়ে উনি উত্তর দিয়েছেন যে আমরা এই প্রশ্নটি আপনার কাছ থেকে নিলাম এবং আমরা কন্ডেম করব কি করব না, মানে এই বিষয়ের উত্তর, সঠিক উত্তরটুকু আপনাকে জানাবো, এটাকে বলে প্রশ্ন নিয়ে, এবং তারা পরবর্তীতে ইমেইলে জানাবে, যে আমি মনে করছি 24 ঘন্টার ভিতরে আমি পেয়ে যাব, এবং তখন আবারও আপনাদের সামনে সেটা তুলে ধরবো, এবং প্রেস এক্সপ্রেস এবং অন্যান্য নিউজ ইনক্লুডিং দ্য ভয়েস তারা এই নিউজটি করবে। অতএব এখানের বাস্তবতা, আমি আপনাকে একটা, আসলে আপনি বাস্তবতা বলেন, বাস্তব চিত্র তুলে ধরতে চাই। যেহেতু আমি কলকাতা এসেছি, এখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে আমার কথাবার্তা হচ্ছে। আপনি কয়েকটি উদাহরণ দিই। ধরেন একজন আওয়ামী লীগের কর্মী, সে তার বাচ্চা হয়েছে ডিসেম্বর মাসে, সে তার বাচ্চাকে এখন দেখতে পারেনি। মানে আওয়ামী লীগের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র, সে এখানে আছে, তার বাবা স্ট্রোক করেছে, তার বাবার এনজিওগ্রাম করতে হবে, তার বাবার এনজিওগ্রামের টাকা সে জোগাড় করতে পারতেছে না, তার বাবাকে সে মানে দেখতে যাইতে পারতেছে না। ঠিক আছে, ধরেন এমন একজন আওয়ামী লীগের নেতা যাকে 5 অগাস্টে মানে মাথা থেতলাইতে তার 8 ফিটে সেলাই লেগেছে, 48 ঘন্টা অবশ্য অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে এবং কোনোভাবে তারা সার্ভাইভ করছে। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা এখানে। ঠিক আছে, হ্যাঁ, সেইখানে আসলে ধন্যবাদ আপনাকে যে আমাদের মানে বাংলাদেশ আওয়ামী লীগের যেই মানে নন স্টপ টর্চার এবং অত্যাচার করা হচ্ছে এবং যে কনস্পিরেসি স্বীকার করা হয়েছে দলটিকে, এটি মানে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার জায়গা থেকে আরো কিছু করতে চান? আমার যেটা সর্বশেষ প্রশ্ন ছিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই কথাগুলো বলার জন্য। শুধু বিষয়টা হলো যে এটা হলো আবারও সেই একই কথা যেটা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, যে তারা আরবিট্রারিলি টার্গেটিং আওয়ামী লীগ সাপোর্টার্স, এবং সেটা বিশ্ব দরবারে তুলে ধরাটা ইম্পর্টেন্ট। প্রশ্নের উত্তর যাই হোক না কেন, অন দ্য রেকর্ড এই বিষয়গুলো তারা জানে। এখন ইউএস কন্ডেম করুক আর না করুক, ইয়েস কন্ডেম করুক আর না করুক, এই বিষয়টা তাদের কাছে ইতিমধ্যে রেকর্ডেড। আর আমার সর্বশেষ যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে একটু কথা বলি। সেটা ছিল, আমার প্রশ্নটা ছিল, হোয়াট ইজ দ্য স্টেট ডিপার্টমেন্ট রেসপন্স টু দ্য অ্যালিজড ফেব্রিকেটেড চার্জেস এগেনস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং the rise of mob violence and the imprisonment of individuals without trial, like hundreds of journalists
এবং আন্ডার দ্য বাংলাদেশ কারেন্ট রেজিম। উনি এই কথাটার প্রশ্নটা শুনেছেন, শোনার সাথে সাথেই উনি দ্রুততম সময়ে যে কথাটা উনি বলেছেন সেটা হলো যে আমি এই প্রশ্নটাও নিলাম এবং এই প্রশ্নের সঠিক উত্তর আমি আপনাকে জানাবো। আমি এটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই আপনাদের সামনে। বিষয়টা হলো যে দেখুন, এখানে কতগুলো ভায়োলেন্স, কতগুলো নর্ম ভায়োলেশন করছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস প্রথমত ভায়োলেশন করছেন যে উনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করছেন। দ্বিতীয়ত উনি ফেব্রিকেটেড বিভিন্ন মামলায় প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মানুষকে জড়াচ্ছেন, যেটা আপনি জানেন। গত 24 ঘন্টা আগে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। 10 মাস আগে যে ব্যক্তিটি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে সেই কেস নতুন করে অতএব সবগুলোই হলো ফ্যাব্রিকেটেড জিনিস। এই যে একটার পর একটা, তারপরে বাংলাদেশের জার্নালিস্টদেরকে জেলে রাখা, তাদেরকে বিনা বিচারে জেলে রাখা। একটা ইয়াং ছেলে ইউটিউবার, সে না করে দল না তার কোনো মতবাদ, সে শুধু সরকারের সমালোচনা করায় তাকে আজকে 3 মাস ধরে জেলে রাখা হয়েছে। গত পরশুদিন তাকে বা গতকালকে তাকে বেল দেওয়ার পরেও জেল গেট থেকে তাকে এখন হত্যা মামলায় আবার গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। গত পরশুদিনের তারা আসলে মানুষ তো ভাবছে না, যা ইচ্ছা তাই ভাবে তারা ব্যবহার করে যাচ্ছে এবং মানে আসলে শেষ নেই। দেশটাতে কোনো আইনের শাসন নেই, এটা কোনো সুবিচারের দেশ নয়। এখানে আসলে যেহেতু কোনো জনগণের নির্বাচিত কোনো সরকার নয়, জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই এবং জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই। না হলে আপনার কাছে আমি প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞেস করি যে একজন দেশের ইন্টারিম গভর্নমেন্ট 10 মাসে 13টি দেশ ভ্রমণ করবে কেন? প্রতি মাসে গড়ে একের উপর দেশ ভ্রমণে, কারণ ওনার কাজ তো হলো দেশের মানুষের শান্তি রক্ষা করা, দেশের মানুষের চাকরি রক্ষা করা, দেশের মানুষ যাতে সুবিধা ভোগ করে তাদের রক্ষা করা। এসব না করে উনি দেশে যেই গত সপ্তাহে যে উনি ব্রিটেন ঘুরে আসলেন, এটা ওনার একদম ব্যক্তিগত সফর, এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। ওনাকে কেউ যদি কোনো পুরস্কার দিয়ে থাকেন সেটাও ওনার ব্যক্তিগত পুরস্কার ছিল এবং সেটা কোনো রাজার হাত থেকে দেওয়া হয়নি, সেটা প্রাইভেটলি। এবং সেই সাথে উনি আরেকটি রাজনৈতিক দলের প্রধানের সাথে তার এক্সিট মানে সফট এক্সিট নিয়ে কথা বলেছেন এবং সেটাতে খরচ করেছেন পৃথিবীর সবচেয়ে দামি হোটেলে প্রায় 50 জন মানুষকে প্রতি রাতে হাজার হাজার বাংলাদেশি টাকা খরচ করে অনির্বাচিত একটি সরকার। অতএব এতগুলো প্রশ্নের, এত হাজার হাজার যে বিষয় উনি ঘটাচ্ছেন দেশে, এটা মানে এক সময় আমরা বলতাম মঘের মুল্লুক, আসলে এখন উনি মব সৃষ্টি করে মুল্লুক তৈরি করেছেন এবং এটাকে উনি লুটে পুটে খাচ্ছেন। এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের পর আপনি দেখেন যে নির্বাচনের কিন্তু তারা যেইভাবে যে ডিসকাশন গুলো করতেছে, এটা যে সম্পূর্ণ তাদের সাজানো নাটক, ঠিক আছে? এবং যেভাবে তারেক জিয়া 14তে বিএনপি কে বা নির্বাচন থেকে মানে তার যে পেট্রোল বোমা, তার যে মানে অগ্নিসন্ত্রাস, হ্যাঁ, এবং একইভাবে দেখেন বিএনপি কিন্তু ভুল দিকে ধাবিত করতেছে, ঠিক আছে? এই রাষ্ট্রকে একটি কাশ্মীরে পরিণত করাই আমার তো মানে ভয় লাগছে এইদিকে তারা নিয়ে যাচ্ছে কিনা। না, ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই বলতে পারেন আফগানিস্তানের প্রি তালেবান পরিস্থিতি, এবং যুক্তরাষ্ট্রের এই উত্তরগুলো সরাসরি না দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আমি মনে করি। সেসবগুলো হলো তারা যেহেতু বিষয়গুলো খুব ভালো করে জানে এবং ডক্টর ইউনূস যেহেতু বাংলাদেশে ক্ষমতায় আরোহণই করেছেন অনেকটা এবং শতভাগ ওদের সাপোর্ট নিয়ে, এবং এখনো পর্যন্ত উনি নিজকে বিক্রি করেছিলেন যে বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত যত গণতান্ত্রিক অগণতান্ত্রিক, আমি বলছি মিলিটারি সরকার সহ যারা ক্ষমতা এসেছিল, তারা বাংলাদেশের এই বিষয়গুলো যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চায় সেসবগুলো তারা দেয়নি বলেই এই আমেরিকান বেবিকে তারা সেখানে ক্ষমতায় বসিয়েছে। এবং সেটা যখন ডক্টর আমি বলছি ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আরোহণের 3 মাস পরে এই ব্রিফিং টুকুতে জানতে পারেন যে তাদের
বাংলাদেশে 30 বছরের যে পরিকল্পনা সেটা নিয়ে আসলে ডক্টর ইউনূস আমেরিকাকে কি দিচ্ছে সেই বিষয়গুলো সুস্পষ্ট হওয়াতে আমেরিকা যেহেতু বিষয়গুলো জানে তাই তারা সরাসরি উত্তর দেয়নি। তবে মৌলিক কথাটা হলো যে বাংলাদেশ মানে আপনি স্বার্থ আসছে, কিন্তু আপনি দেখেন ডক্টর ইউনূসের যে মানে গ্রামীণ আমেরিকা 2023 সালে শুধুমাত্র তাদের রেভিনিউ হচ্ছে $661 মিলিয়ন। মানে ইট ইজ নট এ জোক। তো ধরেন তার যে এই এন্টায়ার নাটক, এন্টায়ার ড্রামা, এন্টায়ার এফোর্ট, এটা কিসের পিছনে? এই যে এই বিলিয়ন ডলারের পিছনে, ঠিক আছে? তো আপনি কালেকটিভলি যখন তাদের এই মানে ফিনান্সিয়াল বেনিফিটকে কাউন্ট করবেন এবং তাদের যে পাওয়ার এক্সারসাইজের যে অবস্থানকে কাউন্ট করবেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে তারা কিভাবে দেশকে নেতারা খেলছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সংযুক্তি করার জন্য। তবে আজকের আমাদের যে আলাপটা সেটা আমরা সীমাবদ্ধ রাখি যে স্টেট ডিপার্টমেন্টে আজকে যে 3টি প্রশ্ন আমরা উত্থাপন করতে পেরেছি প্রেস এক্সপ্রেসের পক্ষ থেকে।